হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা ক্লাস 11 দের জন্য। তোমরা অনেক দিন ধরে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু বলেছো, ঠিক আছে? তো প্লিজ আমাদেরকে এবার পড়িয়ে দিন, আমাদের এটা করান সেটা করান। তো আজকে রইল তোমাদের জন্য ভিডিও। আজকে যেটা আমরা পড়বো তোমাদের ক্লাস 11 এরই একটা কবিতা, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটা নিয়ে আমরা একদম লাইন ধরে ধরে এর থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কতটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো বা নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বটন রয়েছে ওটাকে অল নোটিফিকেশন করে রেখে দাও, অলে ক্লিক করে রেখে দাও। তো চলো, আজকে তো আমরা শুরু করবোই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আগে যেটা আমার অত্যন্ত জরুরি যেটা বলা, সেটা আগে বলে নিই। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনার জন্ম কোথায়? আমি অত্যন্ত আর কি ভাগ্যবতী, আমি অত্যন্ত গর্বিত, যেটা কিনা আমার বাড়ি থেকে মাত্র 30 মিনিট, বাইকে হয়তো 30 মিনিট দূরেই কিন্তু রয়েছে এনার জন্মস্থান। দারুণ। তোমরা যদি কেউ ওই এলাকা থেকে দেখে থাকো, ঘাটাল বা বীরসিং এই এলাকা থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমিও এটুকু শিওর যে আমার মতো তোমরাও অত্যন্ত গর্বিত। তো একটু আমরা জেনে নিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়। আগেই বলেছি, জন্ম হচ্ছে এনার জন্ম হচ্ছে 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। ঠিক আছে, কোথায় জন্মিয়েছেন? মেদিনীপুর জেলার বীরসিং গ্রামেই হচ্ছে এনার জন্ম। বোঝা গেল? এই কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে লিখেছেন। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এটুকু বোঝা গেল। এরপর আমি আসবো মাইকেল মধুসূদন দত্তের যে কবি পরিচিতিটা আমাদের পাঠ্যাংশে রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। দেখে নাও যে এটা কি রয়েছে। মাইকেল মধুসূদনের জন্ম কত? 1824 খ্রিস্টাব্দে। ঠিক আছে। কোথায় জন্মেছেন? বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে। তিনি হিন্দু কলেজে পড়বার সময় ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন এবং 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করেন। বাংলা সাহিত্য শুরুর মধুসূদন ব্ল্যাক ভার্স, যেটা ব্ল্যাক ভার্স ইংরেজিতে, সেটাকে তিনি অনুকরণ করে কিন্তু বাংলায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করে বাংলা কাব্যে কিন্তু একটা যুগান্তর পরিবর্তন আনেন। ঠিক আছে। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত এই কটা ভাষার উপর তার কিন্তু পাণ্ডিত্য ছিল একদম বিপুল, যেটাকে বলা যেতে পারে। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্যগ্রন্থ। ইতিমধ্যেই আমরা কিন্তু ক্লাস 10-এ অভিষেক কবিতাটি, যেটা মেঘনাদবধ কাব্যগ্রন্থেরই অন্তর্গত ছিল, সেটা কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি, তাই না? তারপরে দেখো, এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু আরো কাব্যগ্রন্থ রয়েছে, যেমন তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। আলোচ্য পাঠ্যাংশে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা আমরা পড়বো, এটা কিন্তু এই চতুর্দশ পদাবলী কাব্যগ্রন্থেরই অন্তর্গত। আমি আসছি এটা নিয়ে পরে ডিটেলসে বলবো, আগে একটুখানি কবি পরিচিতিটা বলে নিই। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম নাটক কি ছিল? শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়াও তিনি আরো কিছু লিখেছেন, প্রহসন রচনা করেছেন, মানে হাস্যাত্মক কিছু জিনিস রচনা করেছেন, যেটার গল্প হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও একে কি বলে সভ্যতা। এই দুটো নামে কিন্তু তিনি প্রহসনও লিখেছেন। এরপর আমি আসছি আমাদের যে আলোচ্য কবিতা, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, তার যে কাব্যগ্রন্থ, এটা আগে আমরা একটু জেনে নিই। কাব্যগ্রন্থ কি আমি একটু আগেই বলে দিলাম, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। এই কাব্যগ্রন্থে অনেক কবিতা রয়েছে, তার মধ্যে এই কবিতাটা রয়েছে আমাদের 86 সংখ্যক কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে 86 নম্বর কবিতা হচ্ছে এই কবিতাটা রয়েছে।
বোঝা গেল? এই চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থটা রচনা হয়েছে কবে? এই কাব্যগ্রন্থটা রচনা হয়েছে 1865 খ্রিস্টাব্দে এটা হয়েছে রচনা। কিন্তু 1866 খ্রিস্টাব্দে এটা কিন্তু গ্রন্থ রূপে প্রকাশ পায়, গ্রন্থ রূপে প্রকাশ পায়, ঠিক আছে, প্রকাশ পায়। তাহলে চতুর্দশপদী কবিতাবলী এটার কাব্যগ্রন্থ, যেটা 1865 সালে রচিত হয়েছে এবং 1866 সালে এটা কিন্তু গ্রন্থরূপে প্রকাশ পেয়েছে। আর কি জানতে হবে? এই কবিতাবলী 86 সংখ্যক কবিতা হচ্ছে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা। ক্লিয়ার? আরেকটু বলে নিই, এটা হচ্ছে এক ধরনের সনেট, যেটা এই কবিতাটা কিন্তু আমাদের অমৃতাক্ষর ছন্দে রচিত। এবারে আসি এই কবিতাটা সনেট, এই সনেটটা কি আসলে? সনেটটা কি এটা আমাদেরকে জানতে হবে। সনেট হচ্ছে সেটাই, এটা প্রথমত একটা হচ্ছে গীতি কবিতা টাইপের, যেখানে 14টি লাইন থাকবে। দেখে নাও, একটু গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি লাইন থাকবে, এটাই হচ্ছে সনেট। শুধু তাই নয়, এই এক একটি লাইনে 14টা মাত্রা থাকবে, 14টা মাত্রা থাকবে, এটাকে আমরা বলি সনেট জাতীয় কবিতা। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কোন ছন্দে রচিত? এটা অমৃতাক্ষর ছন্দে রচিত, এটা একটা সনেট, যেটা 14টি লাইনে হয়। সনেট এটাই যেটা 14টি লাইনে হয় এবং এক একটি লাইনে 14টি করে মাত্রা থাকে। ঠিক আছে, এই আরেকটু বলে নি, এই সনেটের প্রথম 8টি 1 2 3 4 5 6 7 8, এই যে প্রথম 8টি, এই 8টির অংশকে বলা হয় অষ্টক, এইটাকে বলা হয় অষ্টক, এবং শেষ যে 6টি লাইন রয়েছে এটাকে বলা হয় শতক। ঠিক আছে, এই সনেটের প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং শেষের 6 লাইনকে বলা হয় শতক। ঠিক আছে, এটুকু নিশ্চয় পুরোপুরি বুঝে গিয়েছো। এখান থেকে এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমসিকিউ এখান থেকে, যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা সেমিস্টার 1, তো এখান থেকে কিন্তু তুমি যদি এইটুকু কবিতা ভালো করে মুখস্থ করে নাও কিংবা তুমি এই তথ্যগুলো ভালো করে জেনে নাও, তাহলে কিন্তু অনায়াসেই তুমি প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে। বোঝা গেল? সবাইকে বলবো খাতায় একটু নোট ডাউন করে নাও আমি যেগুলো বললাম বা যেগুলো লিখলাম। ক্লিয়ার? তো চলো, এরপর আমি আসছি একদম মূল কবিতায়। মূল কবিতায় আমরা এবার প্রবেশ করব। মূল কবিতায় দেখো, কবিতার শুরুতেই বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। মধুকবি বলছেন, হে বিদ্যাসাগর, তুমি বিদ্যার সাগর, তুমি এই ভারতে তুমি বিখ্যাত হয়ে আছো, তুমি বিদ্যার সাগর। করুণার সিন্ধু তুমি, করুণা মানে হচ্ছে দয়া, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, তুমি দয়ার সাগর বা সমুদ্র তোমার আর কি রয়েছে, সেই জানে মনে। তুমি যে শুধুমাত্র বিদ্যাসাগর তাই নয়, তুমি যে বিদ্যার সাগর সেটাই শুধুমাত্র নয়, তুমি দয়ার সাগরও। কিন্তু এই দয়ার সাগরও শুধুমাত্র তারাই সে কথা জানে, কারা জানে? দিন যে দিনের বন্ধু, দিন মানে হচ্ছে দরিদ্র, অর্থাৎ এই দরিদ্রের দিনের বন্ধু মানে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর কি উদ্দেশ্য করে বলেছেন। তো বলছে, এই যে তুমি বিদ্যার সাগর একাদিকে, আবার একদিকে তুমি দয়ার সাগর, তুমি করুণার সিন্ধু, একথা সবাই জানে না, একথা তারাই জানে যারা তোমার সান্নিধ্যে এসে তোমার ওই দয়ার যে রূপটা, দয়ার যে সাগরের রূপটা সন্ধান পেয়েছে, শুধুমাত্র তারাই জানে। দিন যে দিনের বন্ধু, অর্থাৎ এই দরিদ্র যে দরিদ্রের বন্ধু, একথা শুধুমাত্র তারাই জানে, এই করুণা সিন্ধুর সন্ধান তারাই জানে। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, বলছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। হেমাদ্রি কথার অর্থ কি? হেম যোগ আদ্রি। হেম কথার অর্থ হচ্ছে সোনা, আদ্রি কথার অর্থ হচ্ছে পর্বত। সোনার পর্বত, আদতে এটার তো কোনো অস্তিত্ব নেই বাস্তবে, এটার একটা অন্য মিনিং রয়েছে, সেটা আমি বলছি। হেমক্লান্তি মানে কি? দেখো, সোনার বরণ। অম্লান মানে হচ্ছে অমলিন, কিরণে মানে সূর্যের আলোয়। অর্থাৎ আমরা যখন উঁচু পর্বতে বা হিমালয়ে যাই, তখন আমরা দেখতে পাই যে সূর্যের কিরণে ওই আর কি চূড়ার অংশটুকু বা চূড়ার যে উপরে যে আভাটা পড়ে না, সেটা অমলিন আভা। সেই আলোতে কি হয়, সারা জগতে উজ্জ্বল হয়ে ফোটে। বিদ্যাসাগরও
সেই রূপ একজন ব্যক্তি যার গুণে সারা জগৎ উজ্জ্বল হয়ে থাকে। সারা জগতে তিনি উজ্জ্বল হয়ে আছেন। বিদ্যাসাগরও কিন্তু সেই রূপ একজন ব্যক্তি। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। অর্থাৎ বলছে ভাগ্য গুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে পায়, তার সোনার চরণে আশ্রয় নেয়, সেই জানে যে গিরিশ কতটা গুণের অধিকারী। গিরিশ কথার অর্থ হচ্ছে পর্বত, সে কতটা গুণের অধিকারী। অর্থাৎ যে সকল মানুষ বিদ্যাসাগরের ব্যক্তিত্বের ছত্রছায়া আশ্রয় পেয়েছে, তারা জানে যে তার যে সুবর্ণ চরণে, মানে তার যে সোনার পদমূলে বা পায়ে যে আশ্রয় পেয়েছে, তিনি জানেন যে সে কতটা গুণের অধিকারী, কতটা গুণের অধিকারী এই বিদ্যাসাগর। যারা বিদ্যাসাগরের সান্নিধ্যে এসেছে, যারা বিদ্যাসাগরের ব্যক্তিত্বের ছত্রছায়ায় আর কি রয়েছে, ছত্রছায়ায় আশ্রয় পেয়েছে, তারা সে কথা জানে। বলছে কিসে বা তার সে সুখ সদনে। সুখ সদনে কথার অর্থ হচ্ছে সুখী গৃহে। ঠিক আছে, তো আমরা কি জানি সুখী গৃহে কিরকম হয়, যে সেখানে একদম কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ক্লেশ নেই, সেখানে কি রয়েছে, সর্বদাই সুখ রয়েছে। এই বিদ্যাসাগর এমন একজন ব্যক্তি যার সান্নিধ্য লাভ করলে, যার ছত্রছায়ায় গেলে সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, এ সমস্ত কিছু ভুলে যাবে। ভুলে গিয়ে সেখানে কি হবে, সমস্ত কিছু ভুলে গিয়ে সেখানে মুক্ত হতে পারবে, যে কোনো সমস্যা থেকে মুক্ত হতে পারবে এই বিদ্যাসাগরের ছত্রছায়া বা ব্যক্তিত্বের আশ্রয়ে গেলে। আমরা কি হয়, যখন আমরা অনেক পরিশ্রম করে নিই, অনেক কাজ করে নিই, আমাদের শরীর কি চায় যে একটু বেড়াতে যাই বাইরে, বেড়াতে গেলে আমাদের মন আর কি মানে একদম সমস্ত কিছু ভুলে যাব। হ্যাঁ, কয়েকদিন বেড়াতে গেলে আমাদের মন ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা যখন হিমালয়ে বা পর্বতে যাই, সেখানে গেলে কি হয়, সেই হিমালয়ের সংস্পর্শে বা পাহাড়ের সংস্পর্শে আমাদের মনে যে সমস্ত দুঃখ, কষ্ট, ক্লান্তি যা কিছু রয়েছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই না, এক মুহূর্তের সেটা যেন আমরা ভুলে যাই, সেখানের শোভা দেখে আমরা ভুলে যাই। ঠিক সেই রকমই এখানে কবি ইঙ্গিত করেছেন, মধুকবি, যে তার সুখ সদনও ঠিক ততটাই সুখী যতটা আমরা বাইরে বেড়াতে গেলে যে সুখটা আমরা পাই, সেখানে গেলে যেমন আমরা দুঃখ, কষ্ট, ক্লান্তি, ক্লেশ যা কিছু সমস্ত কিছু ভুলে যাই, ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও ছত্রছায়ায় গেলে কিন্তু আমরা সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। বাড়ি কথার অর্থ হচ্ছে জল, বিমলা কথার অর্থ হচ্ছে এখানে স্বচ্ছ, মানে নির্মল যে জলটা আর কি। কিঙ্করী কথার অর্থ হচ্ছে এখানে দাসী। কিন্তু আলোচ্য অংশে বিদ্যাসাগরকে তো আমরা দাসী বলে সম্বোধন করতে পারি না, তিনি কত মানুষের উপকার করেন, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে সেবক হিসেবে ধরে নেব। তো বলছে নদী কি হয়, নদী যেমন দাসীর মতো বা কি হয়, সে যেমন সেবকের মতো কি করে, মানুষকে জল দান করে, মানুষকে স্বচ্ছ একদম সুস্পষ্ট সুপেয়, ঠিক আছে, একদম নির্মল জল দান করে, সেটা খেয়ে মানুষ উপকার পায়, তাই তো। বিদ্যাসাগরও এমনই একজন ব্যক্তি যে কিনা মানুষের সেবায় কিন্তু নিজেকে নিয়োজিত করে থাকেন, সব সময় তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে থাকেন। বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপী ধরি। বলছে যোগায় অমৃত ফল, যে সমস্ত অমৃত যে ফলগুলো রয়েছে, সেই পরম আদরের খুব যত্নে, দীর্ঘশির, দীর্ঘ মানে উঁচু, শির মানে মাথা, তরুদল মানে যে সমস্ত গাছেদের দল রয়েছে, দাস রূপে ধরি মানে আমরা পাহাড়ে গেলে অনেক উঁচু উঁচু অনেক বড় বড় গাছ দেখতে পাই না, তাদের ছত্রছায়ায় তো আমরা যে সমস্ত পাহাড়ের কোলে যে সমস্ত মানুষজন বসবাস করে, তারা জানে সেই গাছগুলো কতটা তাদেরকে আর কি ছায়া প্রদান করে, কতটা তাদের উপকার করে, তাদের ফল মূল খেয়ে তারা বেঁচে থাকে। তো তাদের যে সেবা, তাদের যে আর কি মানে সেবা রয়েছে, সেটা তো তারা জানে। ঠিক বিদ্যাসাগরও এইরকমই একজন ব্যক্তি, যে কিনা সেবক রূপে সবসময় মানুষের কাছে সর্বদা নিজেকে নিয়োজিত করেছেন। বলছে কি পরিমলে ফল ফুল 10 দিক ভরে, সেই যে উঁচু গাছ রয়েছে, তার যে পরিমল মানে তার সেই সুগন্ধে, সে ফুল ফলের সুগন্ধে 10 দিক ভরে যায়। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, বনেশ্বরী মানে বনেদের অধীশ্বরী, মানে বনেদের মধ্যে শ্রেষ্ঠ যে গাছটা,
কি করছে, দিবসে মানে দিনের, শীতল শাসি ছায়া মানে এক দিনের যে একটা অস্বস্তি, তার যে একটা অস্বস্তি থেকে যে একটা ক্লান্তি থেকে দূর করে, সে একটা স্বস্তির যে ছায়া যখন আমরা পাই তখন একটা স্বস্তি বিরাজ করি না, সেটাই বলছে যে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। আর নিশায় মানে রাত্রিতে সুশান্ত নিদ্রা, একটা সুন্দর ঘুম, যেটা কিনা ক্লান্তি, যেটা ক্লান্তিকে দূর করে দেয়। এই হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। এখানে মধুকবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নানা রকম ভাবে, নানা রকম উপমায়, কখনো পর্বত, কখনো নদী, কখনো তিনি হচ্ছে যে গাছ, বিভিন্ন কিছুর সঙ্গে সেই উপমায় কিন্তু বিদ্যাসাগরকে তুলনা করে গেছেন। এক অসাধারণ কবিতা এটা। আশা করব তোমাদের এই কবিতাটা খুবই ভালো লাগছে। এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন কি লাগলো। এরপর আসি এখান থেকে কি কি প্রশ্ন বা কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো দেখো, এটা যেহেতু খুব ছোট্ট একটা কবিতা, আমি তোমাদেরকে বলবো তোমরা এই কবিতাটা পারলে একটু মুখস্থ করে নাও। তাহলে কি হবে, তোমরা যদি এইখানের এই তথ্য প্লাস এই তথ্যগুলো, এই অর্থগুলো বা এইটার যদি জিনিসটা তোমরা বুঝে যাও না, তাহলে তুমি যে কোনো এমসিকিউর প্রশ্নের উত্তর করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে আমি তোমাদেরকে টেস্ট সিরিজ দিয়ে দেবো। সেটা তোমরা কিভাবে পাবে আমি একটু বলে দিই। দেখো, প্রথমে তোমরা প্লে স্টোর থেকে নলেজ এডুকেট অ্যাপটাকে ইনস্টল করে নেবে। তারপরে তোমরা তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে তোমাদের এই পেজটা ওপেন হবে। বোঝা গেল? এই পেজটা ওপেন হলে তুমি এই যে 3 লাইন দেখতে পাচ্ছ, 3 লাইন, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে। এখানে এই ফ্রি মেটেরিয়াল অপশনে ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হবে। এখানে দেখো টেস্ট বলে একটা অপশন রয়েছে উপরে, টেস্ট। এখানে ডকুমেন্ট মানে পিডিএফ যে যদি কিছু দেওয়া থাকে সেটা পেয়ে যাবে, ভিডিও রয়েছে এখানে। আর এখানে তোমার টেস্ট বলে অপশনটা রয়েছে। এখানে তোমাদের ক্লাস 11 এর একটা ফোল্ডার তুমি দেখতে পাবে। এখনো সেটা দেওয়া হয়নি, কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা ওই 11 এর ফোল্ডারটায় গেলে তোমরা কিন্তু এখান থেকে টেস্ট সিরিজ এই চ্যাপ্টার ধরে কিন্তু দিতে পারবে। তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ আলোচনা। একদম পুরোটা আমি বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর নেক্সট তোমরা কি কি গল্প কবিতা বা কি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।